পিআর পদ্ধতিতে নির্বাচন বিরোধীরা ফেসিবাদের দোসর। পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের ভোটাধিকার হরণের নতুন ষড়যন্ত্র। এখন যে দলগুলো মিষ্টি মিষ্টি কথা বলে, যে নেতাগুলো মিষ্টি মিষ্টি কথা বলে, এদের মাধ্যমে কিন্তু লুটপাট হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতাকারীরা ফেসিবাদের প্রেতাত্মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি পিআর পদ্ধতিতে নির্বাচন বিরোধীরা ফেসিবাদের দোসর এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের ভালো ও খারাপ দিকগুলো এ বিষয়ে। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু আবেদন। আপনারা জানেন যে তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে। বিশেষ করে আলমীশুরার ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির লাইভ সেটআপ, রেকর্ড সেটআপ এবং মনিটরিং মোবাইল ও ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্রের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই সাঁতপন্থীরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে আখলাক টিভির লাইভ কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে তারা চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দিয়েছে। যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে আরও একটি নতুন চ্যানেল খুলেছে। আপনাদের কাছে আবেদন থাকবে যে আমাদের নতুন ইউটিউব চ্যানেল ও আমাদের ফেসবুক পেজকে সাপোর্ট দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের সাথেই রাখবেন। বন্ধুরা, পিআর পদ্ধতিতে নির্বাচন এই বিষয়ে অনেক আলাপ আলোচনা শোনা যাচ্ছে এবং উভয় পক্ষের যুক্তি তর্ক অনেক বেশি করে আসছে। এই ক্ষেত্রে এক পক্ষ আর এক পক্ষকে বিভিন্ন রকমের কটুবাক্য বলতেও ছাড় দিচ্ছে না। ক্ষেত্রবিশেষ সোশ্যাল মিডিয়াতে আরও কঠিন থেকে কঠিনতর কথা এক পক্ষ আর এক পক্ষকে বলছে বা বলা হচ্ছে। আসল বিষয়টা কি? আমরা পিআর পদ্ধতি নির্বাচনের ভালো মন্দ দিকের বিষয়ে লম্বা আলোচনা করব না, ওইটা আপনারা বিভিন্ন গুণীজনদের থেকে আলাপ আলোচনা শুনে নেবেন। আমরা এখানে সামারি আকারে আলোচনা করব, যেহেতু পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আখলাক টিভি পর্যাপ্ত পরিমাণে অ্যানালাইজ করেছে এবং রিয়ালাইজ করেছে। সেই রিয়ালাইজের সুবাদেই আমরা কিছু বিষয় তুলে ধরব, তবে মৌলিক কিছু কথা তুলে ধরব যেটা জানা সবার জরুরি। সার্বিক বিবেচনায় বলা যায় পিআর পদ্ধতিতে নির্বাচন এটা হলো মুমূর্ষু রোগীর একটা চিকিৎসার মতো। তার মানে মুমূর্ষু রোগীকে ডাক্তার অনেক সময় শেষ চিকিৎসা হিসাবে কিছু চিকিৎসা দেয়, অথবা চিকিৎসা ফেল করলে বলে যে বাড়িতে নিয়ে যান, যা খাইতে চায় খাওয়ান, এই রোগীকে আর বাঁচানো সম্ভব না, এই একটা অবস্থা। তার মানে বাংলাদেশের রাজনীতির যে হালচাল, বাংলাদেশের রাজনীতির যে লুটপাট, বাংলাদেশে 1971 থেকে শুরু করে এই 2024 পর্যন্ত 5ই আগস্টের আগ পর্যন্ত যে লুটপাট হয়েছে, যে অনিয়ম হয়েছে, মানুষের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, এই জায়গা থেকে বাঁচতে হলে এবং জাতিকে বাঁচাইতে চাইলে পিআর পদ্ধতির বিকল্প নাই, এভাবেই আমরা মনে করি। কিন্তু কেন? দেখুন, এখন যে দলগুলো মিষ্টি মিষ্টি কথা বলে, যে নেতাগুলো মিষ্টি মিষ্টি কথা বলে, এদের মাধ্যমে কিন্তু লুটপাট হয়েছে। এরাই কিন্তু লুটপাটের দোসর, এরাই কিন্তু লুটপাট করেছে, এরা আবার লুটপাট করবে। কারণ যারা সংস্কার চায় না তারা অবশ্যই লুটপাটের সহযোগী। সংস্কার চাইবে না কেন? সংস্কার চাইবে না, সংস্কার হইলে তো লুটপাটের রাস্তাটা বন্ধ হয়ে যায়, এই জন্য সংস্কার চায় না। তো সংস্কারটাও তো আবার প্রকৃত সংস্কার হইতে হবে। আবার সংস্কারের পক্ষে থাকা কিছু মানুষ যে ভুল করতে পারে না এটা এমন না, তারাও ভুল করতে পারে। তো প্রকৃত সংস্কার যেটা দেশের জন্য যেটা জরুরি, সেই সংস্কার তো সবারই দলমত নির্বিশেষে চাওয়া দরকার ছিল। কিন্তু সেই সংস্কারও যারা চায় না, অবশ্যই তাদের মধ্যে ঘাপলা আছে। এজন্য যে যত মিষ্টি কথাই বলুক না কেন, এই দেশের মানুষ বিগত 53 বছর যাবৎ ধরা খাইতে খাইতে এখন আর কোনো রাজনীতিবিদ বা কোনো রাজনীতি দলকে পাবলিক বা জনগণ বিশ্বাস করে না। যে কারণে আমজনতাও বাঁচতে চায়, আর বাঁচার জন্য পিআর পদ্ধতি একটা মাধ্যম হতে পারে। এক্ষেত্রে আমরা কিন্তু এই আলোচনা শুরুতেই বলছিলাম যে পিআর পদ্ধতিতে যে নির্বাচন, এটার খারাপ ভালো বহু দিক আছে, তবে ভালো দিকগুলো বাংলাদেশের রাজনীতির জন্য বর্তমানে বেশি প্রয়োজন। কারণ পিআর পদ্ধতির যে খারাপ দিকগুলো রয়েছে, টুকটাক কিছু খারাপ দিকও আছে, যেই খারাপ দিকগুলো রয়েছে সেই খারাপ দিকগুলোর তুলনায় যে ভালো দিকগুলো রয়েছে, সেই ভালো দিকগুলো জাতির জন্য বেশি দরকার। কারণ এই ভালো দিকগুলো, অর্থাৎ পিআর পদ্ধতি নির্বাচনের ভালো দিকগুলো লুটপাট থামানোর জন্য, পেশি শক্তির ব্যবহার থামানোর জন্য, অর্থাৎ এক কথায় দুর্নীতি, চাঁদাবাজি, লুটপাট, অনিয়ম থামানোর জন্য পিআর পদ্ধতি নির্বাচনটা অনেক অনেক বেশি জরুরি। এক্ষেত্রে সমাধানের একটা কথা হলো এই যে পিআর পদ্ধতিতে যে নির্বাচন, যেহেতু এই দেশে কখনো পিআর পদ্ধতিতে নির্বাচন হয়নি এবং আমজনতা ম্যাক্সিমাম অনেকেই পিআর পদ্ধতির বিষয়টাকে জানেই না, এই জন্য পিআর পদ্ধতির বিষয়ে
আলোচনার টেবিলে পক্ষে ও বিপক্ষে যুক্তিতর্ক হতে পারে, একের পর এক আলোচনা আসতে পারে এবং এর ভালো দিকগুলো কি, খারাপ দিকগুলো কি, পুঙ্খানুপুঙ্খ এটা সামনে আনতে হবে এবং ভালো দিকগুলো জাতির জন্য কতটা উপকারের এইটা আলোচনা ছাড়া, অর্থাৎ এইটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা ছাড়া আপনি কোনো অবস্থাতেই সমাধানে যাইতে পারবেন না। এক্ষেত্রে আমরা দেখেছি পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চায় না তাদের ধরনটা কি, অর্থাৎ তাদের পরিচিতিটা কেমন। এক্ষেত্রে আমরা কোনো দল বা ব্যক্তির নাম না নিয়ে আমরা শুধুমাত্র ইশারায় যদি এভাবে বলে যাই যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতি নির্বাচন ভোট চায় না কারা, মূলত যাদের জনসমর্থন একবারই শূন্যের কোঠায়। কারণ দেখেন একটা ব্যাপার খুব ভালো করে বুঝবেন, পিআর পদ্ধতি নির্বাচন এমন যে 100% নির্বাচন ধরলে আপনি 1%ও যদি পান তাহলে আপনি 3টা সিট সংসদে পেয়ে যান। তো 1% ভোটও যদি আপনার না থাকে তাইলে তো আর আপনি পিআর পদ্ধতি সমর্থন করবেন না। এইটাই ঘটছে। তো স্বাভাবিকভাবে 1% ভোটও যে কাস্ট করতে পারবে না সে পিআর পদ্ধতির বিরোধিতা করে বা করবে, এটা স্বাভাবিক। এটা যে কোনো দল বা যে কোনো ব্যক্তি হতে পারে। যারা পিআর পদ্ধতির বিরোধিতা করছেন তাদের কথা বলছি। 2 নম্বর হলো পেশি শক্তির অপব্যবহার যারা করতে পারবে না, লুটপাট যারা করতে পারবে না, যারা অনিয়ম ধান্দাবাজি চাঁদাবাজি করতে পারবে না, এরাই পিআর পদ্ধতির নির্বাচনের বিরোধিতা করছেন। 3য় কারণ হলো দলীয় কারণে। দলীয় কারণে মানে দলীয় কারণে হলো দল সাপোর্ট করে না বিধায় আমিও সাপোর্ট করি না, এইরকমও কিছু মানুষ আছে। এটা হলো 3য় কারণ, এরা সাপোর্ট করে না, ওনার দল সাপোর্ট করে না বিধায় উনি পিআর পদ্ধতি সাপোর্ট করেন না। 4 নম্বর বিষয় হলো বড় দলগুলো সাধারণত পিআর পদ্ধতিকে সাপোর্ট করতে চায় না। কারণ কি জানেন, বড় দলের তো এমনিতেই ভোট আছে সব জায়গায়, তো ওনারা পিআর পদ্ধতিতে যাবে কেন? পিআর পদ্ধতি নির্বাচন মানেই তো হলো অর্থাৎ 1% ভোটও যারা আছে সে 1% ভোটের অধিকার পাবে, 3টা সিট পেয়ে যাবে। যে 10% ভোট পাবে সে 30টা সিট পেয়ে যাবে। এইভাবে করে 100% ভোটের মধ্যে ভাগের পরে তার যা আছে অ্যাবিলিটি সেই অনুযায়ী সে সিট পেয়ে যাবে। তো বড় দলগুলো দেখে যে পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ছোট ছোট দল যাদের 5% ভোট আছে, 7%, 10% ভোট আছে, ওনারা এক জায়গা থেকে একটা চেয়ার বা একটা আসন পাবেন না। তো সেই ক্ষেত্রে হবে কি, ওনারা ওই যে 5% ভোট যদি কাস্ট করতে পারে তাহলে ওনারা 15টা সিট পেয়ে যায়। এই কারণে বড় দলগুলো বিরোধিতা করে। এটা একদম খোলা কথা, এটা লুকোচুরির কোনো বিষয় না। 5 নম্বর বিষয় হলো তালে তালে বিরোধিতা করা। মানে অন্যরা বিরোধিতা করছে, উনিও বিরোধিতা করতেছে। না আছে পিআর পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা, না আছে দেশের রাজনীতির লুটপাটের ব্যাপারে কোনো ধারণা, মানে অন্যরা বিরোধিতা করতেছে, উনিও বিরোধিতা করতেছে। তো এই টাইপের বিরোধিতার কোনো মানে হয় না। এজন্য আমরা বলবো পিআর পদ্ধতি নির্বাচনটা বাংলাদেশের জন্য বর্তমান সিচুয়েশনে অত্যন্ত জরুরি। হ্যাঁ, আমরা যেহেতু আগেই দাবি করছি যে পিআর পদ্ধতি সম্পর্কে আমরা যথেষ্ট লেখাপড়া করেছি এই মৌসুমে, এবং এটা নিয়ে আমরা যেহেতু মিডিয়াতে কথা বলছি সেহেতু আমরা সর্বোচ্চ লেখাপড়া করে আমাদের অ্যাবিলিটিতে বা আমাদের দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমরা সেটা করেছি। সেই ক্ষেত্রে আমরা দেখেছি হ্যাঁ পিআর পদ্ধতির কিছু খারাপ দিকও আছে। যেমন আমরা যদি স্ক্রিনে যাই তাহলে কয়েকটা উদাহরণ আমরা সামনে আনতে পারি। এক ভাই পোস্ট করেছেন যে যাক অবশেষে পিনাকির বক্তব্য পেলাম, পিআর পদ্ধতির কারণে নেপালে 9 বছরে মাত্র 8 বার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়েছে, লিঙ্ক কমেন্ট। অর্থাৎ পিনাকি ভট্টাচার্যের একটা ভিডিও বার্তা দিয়ে গতকালকে যেটা সন্ধ্যায় ভিডিও পোস্ট হয়েছে ওইটার কথা বলছে আর কি। তো এটার কারণে এই ক্ষতি হয়েছে। আরে ভাই উনি যেটা বলছেন সেটা তো ঠিক আছে, এটা হইতে পারে, স্বাভাবিক, হওয়াটা স্বাভাবিক। এখন পিআর পদ্ধতিতে যে বারবার প্রধানমন্ত্রী পরিবর্তন হয়, কেন প্রধানমন্ত্রী বারবার পরিবর্তন হয়েছে? অবশ্যই অযোগ্য বিধায় পরিবর্তন হয়েছে। এখন আমি এটা আগেই বলছিলাম যে তর্কের খাতিরে অনেক কথাই আছে। একজন যোগ্য প্রধানমন্ত্রী হলে তাকে কেউ সরাইতে চায় না, চাইবে না, এটাই তো স্বাভাবিক, তাই না? একটা দেশ মালয়েশিয়া, তাকে একজন ব্যক্তি গড়ে দিয়ে গেছেন, মাহাতির মোহাম্মদ। তো ওইভাবে করে আপনি যদি ভালো লোক পান পরিবর্তনের দরকার পড়ে না, আর যদি ভালো লোক না পান তাহলে পরিবর্তন তো হবেই। যদি পরিবর্তন না হয় তাহলে বিগত 53 বছরে যেভাবে লুটপাট হয়েছে ওই রকমই তো লুটপাট হবে। মানে জগদ্দল পাথরের মতো চেয়ারের মধ্যে যে বসছে, আর অনেকেই তো মজা করে বলেন যে বাংলাদেশের ক্ষমতার চেয়ারে তো সুপারগুলো অটো দেওয়া থাকে, মানে এটার মধ্যে একবার বসলে আর উঠে না, উঠতে মনেও চায় না, উঠেও না, উঠার কোনো সিস্টেমও নাই, মানে টানলেও বাইরা না, এই হলো পরিস্থিতি। তো এই জন্য এই যে বিপক্ষের যে কথাটা, এইটা কোনো বিপক্ষের কথা না। আপনি পিনাকি ভট্টাচার্যের বক্তব্য নিয়েই বসেন, আপনি সেটা নিয়ে সেটার ভালো খারাপ দিকগুলো বের করেন। মানে হাওয়াই আলোচনা করে তো আপনি সমাধানে যেতে পারবেন না। এরপর যদি আমরা আরও একটা পোস্ট দেখি তাহলে আরেক ভাই পোস্ট করেছেন, খুব কঠিন পোস্ট করেছেন যে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতাকারীরা ফেসিবাদের প্রেতাত্মা। এইটা আবার আমরা সাপোর্ট করি না। ফেসিবাদের প্রেতাত্মা আমরা বলতে যাব না, তবে কেন সে বিরোধিতা করে ওইটা আলোচনার টেবিলে এনেই সমাধান করতে হবে। আপনি কেন বিরোধিতা করতেছেন, পিআর পদ্ধতির খারাপ দিকগুলো কি, এবং রাজনীতির বর্তমান বাংলাদেশের লুটপাটের হালাত কি, বর্তমান বাংলাদেশের এই ক্ষমতাকে অর্থাৎ যেটা রসাতলে গেছে এই রসাতল থেকে বের করে আনতে কি দরকার, সেক্ষেত্রে পিআর পদ্ধতি কি সাপোর্ট দিতে পারে।
আর প্রচলিত যে ভোট বা প্রচলিত যে সিস্টেমটা আছে ভোটের, এই সিস্টেমে অনিয়ম দুর্নীতি হয় সেটা রোধ করা সম্ভব কিনা, পিআর পদ্ধতিতে রোধ করা সম্ভব কিনা, এটাতে রোধ করা সম্ভব কিনা, এই বিষয়গুলো আলোচনার টেবিলে আইনেই আপনাকে সমাধানে যেতে হবে। অযথাই প্রেতাত্মা বলে সমাধান করলে শেষ হবে না। যদিও প্রেতাত্মা বলার কারণ আছে, কিন্তু সেই কারণটা সাময়িক দুই কথায় সমাধান হয় না, এক্ষেত্রে লম্বা আলোচনার দরকার। আর এক ভদ্রলোক, হজরতের নাম না হয় আমি নাই নিলাম, যদিও নাম নিচেও দেওয়া আছে, এনিওয়ে আগে থেকেই চেনা জানা পরিচিত মানুষ, তিনি তো পরিষ্কার করে বলে ফেলেছেন যে পিআর পদ্ধতি নির্বাচন জনগণের ভোটাধিকার হরণের নতুন ষড়যন্ত্র। আজীব কাণ্ড, পিআর পদ্ধতিতে জনগণের ভোটাধিকার হরণ হয় কীভাবে রে বাবা? পিআর পদ্ধতিতে তো আরও ভোটাধিকার অ্যাপ্লাই হয়। কারণ আপনারা জানেন ছোট ছোট দল বা ছোট ছোট প্রার্থীর লোকগুলো সাধারণত ভোট দিতে যায় না, তারা মন মরা হয়ে যায়, ধরো ভোট কারে দেবো, কী হইব, ভোট পচবে, এই টাইপের স্বাভাবিক। কিন্তু যখন পিআর পদ্ধতিতে হবে তখন দুর্বল প্রার্থীদের সমর্থকরাও ভোট দিতে যাবে এবং পিআর পদ্ধতিতেই সর্বোচ্চ ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা আছে, এটাই গবেষণা বলে। এখন হুট করে একজন বলে ফেললেন একটা কথা আরই হলো না, এটা হয় না। এই জন্য আমরা বলবো পিআর পদ্ধতির বিরোধিতাকারী ফেসিবাদের দোষর কিনা এটা আলোচনার টেবিলে সমাধান করা দরকার। আর পিআর পদ্ধতির ভালো খারাপ অনেক দিকগুলো আছে, তবে সেগুলোও আলোচনার টেবিলে দরকার। সাথে সাথে পিআর পদ্ধতির নির্বাচনটা বর্তমান বাংলাদেশে এই মুমূর্ষু যে রোগী, বাংলাদেশের শাসন ব্যবস্থা যে রোগাক্রান্ত অবস্থা, এই অবস্থায় পিআর পদ্ধতিটা শেষ চিকিৎসা হিসেবে ভালো একটা ফল দিবে বলেই আমরা মনে করি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বার্তায় অথবা লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।